হ্যালো স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন এন্ড টিডব্লিউএস একাডেমি। রোজকারের মতো আজকেও আমরা নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট একটা জেনারেল সায়েন্সের মক টেস্ট, যেখানে তোমরা আপকামিং রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ আগস্টে যে এক্সামটা হতে চলেছে সেটা রিলেটেড আমরা এরকম কিছু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির প্রশ্ন সলভ করব যে টাইপের বা যে ধরনের প্রশ্নগুলোকে কিন্তু তোমরা আপকামিং গ্রুপ ডির পরীক্ষায় দেখতে পারবে। স্যার এটা কি শুধুমাত্র গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট? একদমই নয়। তোমরা যারা যারা এসএসসি, সিজিএল বা রেলওয়ের অন্যান্য পরীক্ষা দিচ্ছ বা রাজ্য সরকারেরও পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু সেশনটি সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আর দেরি না করে প্রত্যেকে জয়েন করো। আর কার কটা ঠিক অ্যান্সার হলো সেটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ওকে স্যার, চল আজকের ফার্স্ট প্রশ্ন আমরা দেখি। বলছে সাদৃশ্যটি সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। মানে সেই অ্যানালজি টাইপের একটা প্রশ্ন বলা হচ্ছে। স্যার এখানে আমাকে এখানে বলা হচ্ছে কঙ্কাল পেশি, যেটা হলো কি ঐচ্ছিক। কারণ আমরা সকলেই জানি যে মানে যেটাকে আমরা বলে চলি স্কেলেটাল মাসল বা ঐচ্ছিক পেশি হলো কি যেটা আমাদের দেহকে আমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে দেয়। হাতে থাকে, পায়ে থাকে, আমরা ইচ্ছে মতন চলাফেরা করতে পারি। তার মানে কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসলটা হলো কি ঐচ্ছিক। তাহলে হৃদপেশিটা কি হবে স্যার? তাহলে হৃদপেশিটাকে আমরা এখানে কি হতে দেখব? খুব ভালো একটা প্রশ্ন করেছে এখানে। তো বলা হচ্ছে হৃদপেশি। আচ্ছা, এটা কি আমার ইচ্ছের দ্বারা নিয়ন্ত্রিত হয়? কারণ হৃদপেশি পাম্প করছে মানে হৃদপিণ্ডটাও পাম্প করছে, তার মানে এটা আমার ইচ্ছের বিপক্ষে। তার মানে এটাকে আমরা বলবো অনিচ্ছিক বা ইনভলান্টারি। তাহলে সঠিক উত্তর হৃদপেশিটা কি হবে? অনিচ্ছিক বা ইনভলান্টারি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। স্যার পরেরটায় যাচ্ছি। 2, নিচের কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত কিন্তু রক্তের মধ্যে উপস্থিত থাকে? নিচের কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত কিন্তু রক্তের মধ্যে উপস্থিত থাকে? প্লাজমা, অনুচক্রিকা, জল নাকি শ্বেত রক্তকণিকা? কোনটা আমার এখানে সঠিক উত্তর হতে চলেছে? কোনটা আমার এখানে সঠিক উত্তর হতে চলেছে? তো আমরা সকলেই জানি যে আমাদের দেহে তরল যোগ কলার উদাহরণ হলো কি রক্ত। রক্তের মতনই আরেকটা তরল যোগ কলার উদাহরণ হলো কি লসিকা, যেটা হচ্ছে হালকা হলুদ বা ঈষদাভ হলুদ রঙের একটা তরল। হলুদও নয়, সাদাই বলা বেশ ভালো, তাই না? তো এটার মধ্যে যে রক্ত কণিকাটা আবার অনুপস্থিত সেটা হলো কি অনুচক্রিকা বা প্লেটলেট। অপশন নাম্বার বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। 3 নম্বরেরটায় যাচ্ছি। প্রাণীদের কোন পেশিকলা ঐচ্ছিক নড়াচড়া বা সঞ্চালনের জন্য দায়ী এবং অস্থির সাথে যুক্ত থাকে? স্যার কঙ্কাল তন্ত্রের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কি মানুষজনকে মুভ করতে হেল্প করা। মুভ মানে হলো, ধরো আমি এখানে টেবিলের এক প্রান্তে দাঁড়িয়ে আছি, এবার আমি হেঁটে হেঁটে টেবিলের এ প্রান্তে চলে গেলাম। তার মানে আমার মুভমেন্ট বা গমনটা হলো স্যার। তাহলে গমনের জন্য দায়ী কে? গমনের জন্য দায়ী হলো কঙ্কাল তন্ত্রটা। আমার দেহের ভেতরে একটা ইন্টারনাল স্ট্রাকচার আছে বলেই কিনা স্যার আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি, বসে থাকতে পারছি, চলাফেরা করতে পারছি। ভেতরে এই কঙ্কালের স্ট্রাকচারটা না থাকলে আমাকে ক্রাউলিং অ্যানিমেলের মতন হামাগুড়ি দিয়ে চলতে হতো, তাই না? তো বেসিক্যালি বলা হচ্ছে এই যে চলাফেরা করার জন্য অস্থি বা হাড় বা বোনের সাথে কোন টাইপের পেশি যুক্ত থাকে? অপশন এ করবে রাইট অ্যান্সার, দ্যাট মিনস কঙ্কাল পেশি, বা যেটাকে আমরা টেকনিক্যালি পড়ে চলি স্যার সকলে স্কেলেটাল মাসল, যাকে আবার টেকনিক্যালি আমরা বলে চলি স্কেলেটাল মাসল, যেটাকে টেকনিক্যালি বলা হয় স্কেলিটাল মাসল। ওকে স্যার, ডান। চলো পরেরটা যাচ্ছি। বলছে নিচের কোন গঠনগত বৈশিষ্ট্যটি একটি উপকলাকে একটি রক্ষাকারী আবরণী হিসেবে কাজ করতে সাহায্য করে? আচ্ছা 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 আচ্ছা, দেখি তাহলে স্যার এটা কি হবে। রক্ষাকারী উপাদান হিসেবে কাজ করার কথা কিন্তু এখানে আমাদের বলা হয়েছে। ওকে 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 ওকে, কোন গঠনগত বৈশিষ্ট্যটি উপকলাকে একটি রক্ষাকারী আবরণী হিসেবে কাজ করতে সাহায্য করে? উপকলা, উপকলা মানে টেকনিক্যালি এটাকে কি বলা উচিত বলো তো? ওকে, চলো উপকলা বলো না, এখানে না কলাটাকে লিখে নাও এপিথেলিয়াম, আবরণী কলা লিখে নাও।
আবরণী কলা। আমি সেটাই বলছিলাম, বাংলাটা এসে হয়েছে আর কি। তাহলে নিচের কোন গঠনগত বৈশিষ্ট্যটি আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুকে একটি রক্ষাকারী আবরণী হিসেবে কাজ করতে সাহায্য করে? তাহলে প্রত্যেকটা অপশন আমরা পড়তে পড়তে চলি। কোষগুলো খুব কম আন্তঃকোষীয় স্থান রেখে ঘন সন্নিবিষ্টভাবে সাজানো থাকে। আর যাবোই না স্যার, অপশন এ করে নাও, অপশন এ করে নাও একদম। অর্থাৎ কলা তৈরি হয় কোষের সমষ্টির মাধ্যমে। এবারে কোষগুলো যদি এতটাই ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করে, তার মানে দুটো কোষের মাঝখানে যদি আমরা কোনো ফাঁকা স্থান না দেখতে পাই, তার মানে সেটাই তো আবরণ হিসেবে ভালো কাজ করতে পারে স্যার, তাই না? তাহলে সঠিক উত্তর দেখে নেব, অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পাঁচেরটা, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ এটি সবাত শ্বসন সম্পন্ন করে? আরেকটা ভালো প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ এটি সবাত শ্বসনটাকে সম্পন্ন করে? তাহলে দেখে নিই আমরা সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা হলো স্যার মাইটোকন্ড্রিয়া। আর এটা যেহেতু কোষের মধ্যে এটিপিটাকেও তৈরি করতে সাহায্য করে, যার পুরো কথাটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা বলবো পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর। ছয়টায় চলে আসছি, কোশ্চেন নাম্বার 6। নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বস্তুটিকে মাটি থেকে সেই উচ্চতায় তুলতে কাজের পরিমাণে সমান হয় অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষের অভিমুখে, একটি বক্রপথ বরাবর, নাকি সমবেগে? চলো বলে ফেলো এবারে যে কোনটা আমার এখানে ঠিক হতে পারে। ব্যাপারটাকে স্যার আমরা একটু এখানে আলোচনা করে নিই। বলা হচ্ছে যে এটা ধরো একটা নির্দিষ্ট উচ্চতা, এখানে কোনো একটা বস্তুকে আমি রেখেছি, যে বস্তুটার মধ্যে কাজ করছে কি, কারণ বস্তুটা উপরে গিয়ে স্থির হয়ে আছে। এবারে কোনো বস্তু স্থিরাবস্থায় থাকলে তার মধ্যে যে শক্তি তৈরি হয় তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এবারে বলা হচ্ছে যে এই বস্তুটাকে পার্টিকুলার উচ্চতায় তুলতে আমাকে যে কাজটা করতে হয়েছে, মাটি থেকে এই উচ্চতায় বস্তুটাকে তুলতে আমাকে যে কাজটা করতে হয়েছে, সেই মানে কাজের পরিমাণের সমানটাও এটা অভিকর্ষের বিরুদ্ধে, কারণ অভিকর্ষের বিরুদ্ধে তুমি কাজ করছো। অভিকর্ষ নিচের দিকে, তুমি বস্তুটাকে তুলছো উপরের দিকে, দ্যাট মিন্স বিপরীতে কাজ করছে। তাহলে অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার, অভিকর্ষের বিরুদ্ধে। সাতেরটায় চলে আসি আমরা। 4D মানে ডায়াপ্টার যেটাকে আমরা বলি, -6D ক্ষমতার দুটি লেন্স পরস্পর স্পর্শ করে রাখা হলো, পরস্পর স্পর্শ করে রাখা হলো, ঠিক আছে? এদের সমন্বিত ফোকাস দৈর্ঘ্য কত হবে? এদের সমন্বিত ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাল লেন্থ বলেছে, তাই না? ফোকাল লেন্থ বলেছে। আচ্ছা চলো, তাহলে একটা পয়েন্ট মাথায় রাখবে, পাওয়ার অফ লেন্স, একটা পয়েন্ট মাথায় রাখবে যে পাওয়ার অফ লেন্স ইকুয়াল টু 1 বাই ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ, 1 বাই ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। এবারে স্যার আমাকে এখানে দুটো পাওয়ার অফ লেন্স দিয়েছে, একটা 4 ডায়াপ্টার, একটা 6 ডায়াপ্টার, একটা পজিটিভ একটা নেগেটিভ। পাওয়ার অফ লেন্স কি করে বের করতে হয়? জাস্ট এখানে দুটো লেন্সের পাওয়ারের যোগফলটাকে তুমি করে দাও, তাহলে P1 প্লাস P2। তাহলে P1 এর মান হচ্ছে গিয়ে স্যার 4, P2 এর মান হলো -6, তাহলে পাওয়ার অফ লেন্সের কম্বাইন্ড ভ্যালুটা কত হচ্ছে? কম্বাইন্ড ভ্যালুটা হচ্ছে -2 ডায়াপ্টার। তাহলে পাওয়ার অফ লেন্সের মান যদি আমাদের -2 হয়, তাহলে 1 বাই ফোকাল লেন্থ নিয়ে নাও। তাহলে ফোকাল লেন্থের মানটা কত হচ্ছে? -1/2। স্যার -1/2 মানে আমরা বলতে পারি -1/2, এটা তো মিটারে বেরোবে, ডায়াপ্টার মানে মিটারে বেরোবে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের মিটারে নিয়ে চলে যাও। ওকে, -1/2 মানে হচ্ছে গিয়ে আমাদের 0.5, এটা হলো মিটার। সেন্টিমিটারে করলে কত হবে? 50। অপশন ডি করে নাও রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি করে নাও রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, চলো পরেরটায় যাচ্ছি আমরা। শব্দের বহু প্রতিফলন নিচের কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? শব্দের মাত্রা কমানোর জন্য, মাত্রা মানে হলো কি লাউডনেস,
কার শব্দ কতটা ভারী, এই লাউডনেস কমানোর জন্য, দূরবর্তী স্থানে স্পষ্টভাবে শব্দটা শোনার জন্য, শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করার জন্য, নাকি শব্দের কম্পাঙ্ক বাড়ানোর জন্য, শব্দের বহু প্রতিফলন নিচের কোন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে? মানে যেটাকে বলি আমরা মাল্টিপল রিফ্লেকশন অফ দ্য সাউন্ড, তাই না? তো যাতে আমরা দূর থেকে বা বহুদূর পর্যন্ত শব্দটাকে স্পষ্টভাবে শুনতে পাই, তার জন্য কিন্তু আমরা সকলে ব্যবহার করতে পারি শব্দের বহু প্রতিফলনটা। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি, দূরবর্তী স্থানে স্পষ্টভাবে শব্দটা শোনার জন্য। ওকে স্যার, পরেরটা, স্থির অবস্থায় একটি বস্তুর ওপর 100 নিউটনের একটি অসাম্য বল এমন ভাবে প্রয়োগ করা হলো যাতে এটি 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, বস্তুটির ভর কত? আচ্ছা স্যার, কি বলেছে? এই বস্তুটা আমার এখানে দাঁড়িয়ে রয়েছে, ধরো বললাম এটা হচ্ছে আমার একটা বস্তু, এটা হলো আমার একটা বস্তু, এই বস্তুটা দাঁড়িয়ে আছে, একদম স্থির হয়ে আছে। তাহলে বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগটা আমার কত? 0 মিটার পার সেকেন্ড। সকলেই জানি স্থির বস্তুর ক্ষেত্রে প্রারম্ভিক বেগের মানটা হয় 0 মিটার পার সেকেন্ড। এবারে বস্তুর মধ্যে বা অবজেক্টের মধ্যে আমি একটা বল প্রয়োগ করলাম, যে বলের পরিমাণটা হয়ে গেল আমার 100 নিউটন, 100 নিউটন। ওকে স্যার, এবং যার ফলে এই 100 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুর মধ্যে আমার একটা গতিশীল হলো, বস্তুটা গতিশীল হলো, এবং 10 সেকেন্ড পরে আমরা গিয়ে দেখলাম যে বস্তুটার ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ কত হলো? অন্তিম বেগ হলো কি 5 মিটার পার সেকেন্ড। এবারে আমাকে বের করতে হবে বস্তুর ভর। স্যার বল বলে দিয়েছে, অন্তিম বেগ, প্রারম্ভিক বেগ বলা আছে, সময় বলা আছে, তার মানে নিউটনের সেকেন্ড লটাকে অ্যাপ্লাই করুন, যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ কোন বস্তুর ভর এবং ত্বরণের গুণফল সেটাকে তার বল বলা হয় অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল। তার মানে এখানে মাস বের করতে হবে, ফোর্সের পরিমাণ কত বলেছে স্যার? 100 নিউটন। অ্যাক্সিলারেশনটাকে বের করে ফেলেন। অ্যাক্সিলারেশন মানে হলো অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ, 5 মাইনাস 0 বাই টাইম মানে হচ্ছে গিয়ে 10। তাহলে 100 ইকুয়াল টু এম ইন্টু, মানে এখানে 5 আর 10 মানে হাফ হবে আমার অ্যান্সার। তাহলে 2 এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, মাস হয়ে যাচ্ছে আমার 200 কেজি, মাস হয়ে যাবে আমার কত? 200 কেজি। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো একদম ধীরে ধীরে এগো, কোনো চাপের নেই, একদম ইজি একটা অঙ্ক। এই অঙ্কটাই লোকেরা করতে গিয়ে তুমি দেখতে পাবে পরীক্ষায় 25% অফ স্টুডেন্ট ঠিক করে আসছে, বাট কিছুই নেই, একদম ইজি একটা কনসেপ্ট এখানে কাজে লাগাও। ওকে, 9-টা 10-এরটা দেখিনি। কোন তলের ওপর ঘাতের প্রভাব নির্ভর করে তা কত ক্ষেত্রফলের ওপর কাজ করছে তার উপর। বৃহৎ ক্ষেত্রফলের তুলনায় একটি ক্ষুদ্র ক্ষেত্রফলে প্রযুক্ত বল ঘাতটায়, দ্যাট মিনস এখানে যখন ঘাত বলেছে তার মানে সেটা হচ্ছে গিয়ে তুমি ধরে নাও যে থার্স্টের ব্যাপার বলছে। আচ্ছা, আচ্ছা ব্যাপারটাকে এখানে আমরা একটু দেখি তাহলে। বলা হচ্ছে যে কোন তলের ওপর ঘাত মানে থার্স্টের প্রভাব নির্ভর করে তা কত ক্ষেত্রফলের ওপর কাজ করছে তার উপর। ঠিক আছে, মানে একটা তলের ওপর ঘাত কাজ করছে, ঘাত বল যেটাকে আমরা বলি, এবারে সেটা ক্ষেত্রফলের কতটা পরিমাণ নিয়ে কাজ করছে তার উপর ডিপেন্ডেন্ট। এবারে বলা হচ্ছে বৃহৎ ক্ষেত্রফলের তুলনায় কম ক্ষেত্রফলে কি ঘাত বেশি লাগে নাকি কম লাগে, তাই তো? বৃহৎ ক্ষেত্রফলের তুলনায় ক্ষুদ্র ক্ষেত্রফলে প্রযুক্ত বল ঘাতটা কি হবে? বেশি চাপ লাগবে। অপশন নাম্বার ডি, বেশি চাপ করে নেবে, এটার রাইট অ্যান্সার। বেশি চাপ করবে, হ্যাঁ, বল ঘাতটা করে নাও, বেশি চাপের জায়গাটা স্মল এরিয়া এক্সার্ট। এটাই করে নাও, হাই প্রেশার করে নাও। বাট এখানে না প্রযুক্ত বল ঘাতটায় করো না, বৃহৎ ক্ষেত্রফলের তুলনায় একটি ক্ষুদ্র ক্ষেত্রফলে প্রযুক্ত বল বা প্রযুক্ত ঘাত বল বা প্রযুক্ত ঘাত করে নাও, ঠিক আছে, বেশি চাপ প্রয়োগ করে। ওকে স্যার, চলো 11টা। কোন উত্তল লেন্সের f1 এবং 2f1 এর মাঝে একটি বস্তু রাখা হলে গঠিত প্রতিবিম্বটি কেমন হবে?
F1 এবং 2F1 একদম ট্রিক দিয়ে আমরা পেইড ব্যাচের মধ্যে এগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করি। ওকে, তো সবসময় ডায়াগ্রাম মনে রাখার দরকার নেই, ফার্স্ট অ্যান্সার করার জন্য কিন্তু আমরা ট্রিকগুলোকেও মাথায় রাখতে পারি। তাহলে সঠিক উত্তরটা দেখে নেব, বিবর্ধিত বস্তুর তুলনায় বড় সদ্বিম্ব মানে বস্তুর বিপরীতে তৈরি হবে। ওকে, মানে বস্তুর উল্টো, তাই না? তো অপশন নাম্বার বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। মানে কোনো উত্তল লেন্সের F1 এবং 2F1 এর মাঝখানে যদি আমরা কোনো বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্বটা হবে সদ্বিম্ব, যেটা বস্তু সাপেক্ষে উল্টানো হয়। 12টা, একটি বস্তুকে উলম্বভাবে ওপরের দিকে ছোড়া হলো এবং একটি 100 সেন্টিমিটার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলো। বস্তুটির প্রাথমিক বেগ আমার কত ছিল যদি আমার জি এর মানটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার? ওকে স্যার বলেন, তাহলে ফার্স্ট আমাকে এখানে দেখতে হবে জি এর মানটা কত। প্রথমে জানতে চেয়েছে কি বের করতে হবে। ফিজিক্সের অঙ্ক করার মূল মেথড হলো তিনটে। প্রথমে তোমাকে জানতে হয় যে আমাকে স্যার কি বের করতে দিয়েছে, তাই না? তো বের করতে দিয়েছে কি? বের করতে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, এটা বের করতে হবে। স্যার জি এর মান বা অ্যাক্সিলারেশনের মান কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে, হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া রয়েছে স্যার? 100 সেন্টিমিটার উচ্চতা, মানে হাইটের মানটা এখানে বলা আছে 100 সেন্টিমিটার, সরি 1000 সেন্টিমিটার। তাহলে 1000 সেন্টিমিটারটাকে আমরা বলতে পারি ইজিলি 10 মিটার, বলবেন ওকে। তাহলে এই ভ্যারিয়েবল গুলো কিন্তু আমার কাছে দেওয়া। আর বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলো তখন তার অন্তিম বেগ কত হলো? কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো মানে বস্তুটা সেখানে গিয়ে স্থির হওয়া, স্থির হলে ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তাহলে আমরা ইকুয়েশন অফ মোশন লাগাই এখানে, ইকুয়েশন অফ মোশন ফর দ্য গ্র্যাভিটি, এবং গ্র্যাভিটির বিপরীতে হয়েছে তার মানে জি এর মানটা এখানে আমাকে নেগেটিভে মারতে হবে, তাই না? তাহলে কোন ফর্মুলাকে অ্যাপ্লাই করব? ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার? বলবেন না স্যার, তাহলে তো এক্ষেত্রে আমাকে টি এর মানটা লাগবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ? বলে হ্যাঁ, লাগিয়ে দিন। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ। ওকে, 2 ইন্টু জি ইন্টু এইচ। এবার এখানে যেহেতু বিপরীতে প্রশ্ন তার জন্য মাইনাসে নেব, 2 ইন্টু জি ইন্টু এইচ। যদি বস্তুটা ওপর থেকে নিচে পড়তো অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি তাহলে প্লাস নিতাম, যেহেতু গ্র্যাভিটির বিপরীতে ছোড়া হচ্ছে তার জন্য এখানে জি এর মানটাকে মাইনাস নেব। তাহলে বি হচ্ছে আমার 0, ইউ এর মানটা আমাকে বের করতে হবে, -2 ইন্টু 9.8 আর উচ্চতাটা হয়ে গেল আমার এখানে 10। তাহলে ভ্যালু কত হচ্ছে স্যার? ইউ স্কোয়ার এখানে নিয়ে চলে আসো, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 20, 9.8 মানে হচ্ছে গিয়ে 18 আর 6 196। ঠিক আছে, তার মানে এটা হলো গিয়ে 19.6 ইন্টু 10 মানে 196 হবে আমার অ্যান্সার। সরি, মানে ইউ স্কোয়ার এর মানে হলো 196। তাহলে ইউ এর মানটাকে নিয়ে নাও, রুট ওভার অফ 196 করলে কত হয়? 14। 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196 মিটার পার সেকেন্ড। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, 14 মিটার পার সেকেন্ড। এবার অনেকে বলবে স্যার আপনি এখানে ইউ স্কোয়ারটা আনলেন তাহলে তো মাইনাস লিখতে হতো। হ্যাঁ মাইনাস, তাহলে এটাও তো মাইনাস, মাইনাস মাইনাস কেটে যেত। ধরো করলাম মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 196, এবারে মাইনাস মাইনাস কেটে দাও, ব্যাস হয়ে গেল গল্পটা। চলো 13টা, নিউটনের গতির প্রথম সূত্রটি নিচের কোন ধারণাটিকে ব্যাখ্যা করে? নাম্বার 1, এটা ব্যাখ্যা করে হলো গিয়ে বলের মানে প্রকারটা কি রকম। বলের প্রকার মানে হচ্ছে গিয়ে জাড্ডের ব্যাপারটা আর কি। আর সেকেন্ড ওয়ান হলো গিয়ে বলের সংজ্ঞা, এই দুটো। তো তার মানে নিউটনের গতির প্রথম সূত্রটি কোন ধারণাটিকে ব্যাখ্যা করে? নাম্বার 1 হচ্ছে কি সাম্য বল। অপশন নাম্বার সি করে নেবে প্রত্যেকে এটার অ্যান্সার, দ্যাট ওয়ান্স ইজ ইওর সাম্য বল। ওকে, বা ব্যালেন্সড ফোর্স যেটাকে আমরা বলি। 14টা, 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এম ভরের একটি বস্তুর গতিশক্তি হলো 25 জুল। যদি এর বেগ দ্বিগুণ করা হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার করা হয় তবে এর গতিশক্তিটা কত হবে? 100 জুল, 125 জুল, 50 জুল নাকি 200 জুল? বলো। কাইনেটিক এনার্জি দিয়ে মেরে দিয়েছে। ওকে, তো তাহলে কাইনেটিক এনার্জি বের করতে হবে। কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলাটা কি স্যার? হাফ এমভি স্কোয়ার, হাফ
এম ভি স্কোয়ার। তাহলে বস্তুটা এম ভরের আর বস্তুর গতিশক্তি হলো কি 25 জুল, মানে কাইনেটিক এনার্জির মান আমাকে এখানে বলে দিয়েছে 25 জুল। হাফ মাস এমই ধরতে বলেছে, আর 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তার মানে 5-এর স্কোয়ার তুমি এখানে নিয়ে নাও। তাহলে 5-এর স্কোয়ারও স্যার 25 হবে, মানে এটা এটা কেটে গেল। তার মানে এখানে মাস কত হবে স্যার? মাস হবে গিয়ে আমার কিন্তু 2 কেজি। এবারে বলা হচ্ছে যদি এর বেগ দ্বিগুণ করে 10 মিটার/সেকেন্ড করা হয় তবে এর গতিশক্তি কত। আবার গতিশক্তিটা বের করে ফেলো। তাহলে স্যার কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হবে? এই মাত্র আপনি বললেন হাফ এম ভি স্কোয়ার। এবার আমাকে বের করতে হবে কাইনেটিক এনার্জিকে। ওকে, হাফ মাস কত বললাম? এই যে স্যার আগেরটা করে পেলাম 2 কেজি, এই যে আগেরটা করে পেলাম 2 কেজি আমরা মাস, তার মানে এখানে 2টাকে বসিয়ে দাও। ভি এর মান কত বলেছে? দ্বিগুণ, মানে 10 মিটার/সেকেন্ড, 10 স্কোয়ার। তাহলে হাফ হাফ কাটো, হাফ হাফ কাটো, তাহলে কাইনেটিক এনার্জির মান হচ্ছে গিয়ে আমার 100 জুল। অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার, 100 জুল। পরের কোশ্চেনে যাওয়া যাক। থমসনের পরমাণু মডেলকে প্রায়শই প্লাম পুডিং মডেল বলা হয়, মানে পাম কেক। পুডিং এর ভেতরে তুমি খেজুর দিয়ে দিয়েছো আর কি। তাহলে পুরো পুডিংটা হচ্ছে গিয়ে আমার পজিটিভ চার্জযুক্ত একটা এলাকা, যার মধ্যে খেজুরগুলো বা পামগুলো হচ্ছে গিয়ে আমার সেই পার্টিকুলার নেগেটিভ চার্জটা, যেটাকে আমরা বলি হচ্ছে কি ইলেকট্রন। তাহলে এই উপমায় পাম কাকে নির্দেশ করে? দ্যাট ওয়াজ ইলেকট্রনকে নির্দেশ করে, অপশন নাম্বার এ। আর পুডিংটা কাকে নির্দেশ করে? সম্পূর্ণ পজিটিভ চার্জযুক্ত একটা এরিয়াকে নির্দেশ করে স্যার। ঠিক আছে, তোমরা যারা যারা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি তোমাদের জন্য করে দিই। অর্থাৎ যারা যারা রেলওয়ে অর্থাৎ আরআরবি গ্রুপ ডি, তার সাথে হলো কি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট বোথ, তার সাথে হলো কি টেকনিশিয়ান গ্রেড 3 এসএনটি, এই পোস্টগুলোর জন্য প্লাস সেকশন কন্ট্রোলার, এই পোস্টগুলোর জন্য বা এই পোস্টগুলোকে বা রেলের চাকরিকে লক্ষ্য করে যারা এগিয়ে চলছো তাদের জন্য কিন্তু আমাদের টিডব্লিউএস একাডেমির তরফ থেকে অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2 বা 2.0। আমি লিখে দিচ্ছি ব্যাচটার নাম, সেটা হলো স্যার রেলওয়ে ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0। এই ব্যাচের মধ্যে তোমরা কি পেয়ে যাবে স্যার? এই ব্যাচের মধ্যে তোমরা রেলওয়েতে ম্যাথ, রিজনিং, জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্টের টপিক ভিত্তিক বেসিক টু অ্যাডভান্স লেভেলের থিওরি ক্লাস, সেই টপিকগুলো থেকে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসেছে বা আগামী রেলওয়ে পরীক্ষাগুলোতে কোন কোন প্রশ্ন আসতে পারে তার একটা অল ওভার ডিটেলস আলোচনা করা হবে কিন্তু তোমাদের সাথে এই ব্যাচটার মধ্যে, আর তার সাথে রয়েছে মক টেস্ট। তো তোমরা যারা যারা রেলওয়েটাকে পাখির চোখ করে এগিয়ে চলতে চাও তাদের জন্য কিন্তু অলরেডি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0 আমাদের ব্যাচের মধ্যে দেওয়া আছে, একবার তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারে একবার কল করে নিও তোমরা সকলে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের 3টে বিবৃতি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। ওহো স্যার, কি বলছে? সংকেত একক ভর কেবল আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, সমযোজী যৌগের ক্ষেত্রে নয়। সংকেত একক ভর হলো কোনো আয়নীয় যৌগের স্থূল সংকেতে উপস্থিত সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি। বিবৃতি 3 বলছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত একক ভর হলো 58.5 মিউ। ঠিক আছে, 68.5 মিউ। ওকে 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 68.5 মিউ বলছে তো ওটা। ওকে, তাহলে বলো এবারে কোন কোন বিবৃতিটি আমার সঠিক বা কোন কোন বিবৃতিটি আমার ভুল বলে গণ্য হচ্ছে এখানে। কোনটা ঠিক আর কোনটা ভুল বলে গণ্য হয়ে যাচ্ছে স্যার জলদি একটু বলে দেন, তাহলে খুব ভালো হয়। সোডিয়াম 50 NaCl বলেছে না? ওকে, দেখো ফার্স্টেরটা দেখি। সংকেত একক ভর কেবল আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, সমযোজী যৌগের ক্ষেত্রে নয়। হ্যাঁ, কারণ আয়নীয় যৌগতে আমার ক্যাটায়ন অ্যানায়ন থাকে, মেটাল নন মেটালের এক্সিস্টেন্স থাকে, তাই বিবৃতি 1 আমার সঠিক।
বিবৃতি 1 আমার সঠিক, এই সেরেছে, বিবৃতি 1 আমার সঠিক। চলো, সংকেত একক ভর হলো কোনো আয়নীয় যৌগের স্থূল সংকেতে উপস্থিত সমস্ত পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি, এটাও আমার ঠিক বলেছে। সোডিয়াম ক্লোরাইডের সংকেত একক ভর হলো 58.5, এটাকে নিয়ে যে সমস্যা, সোডিয়াম হলো 23, ক্লোরিন হলো 35.5, তাহলে তো সরি ঠিকই আছে, তাহলে 23 যোগ 35 মানে হলো 58.5, হ্যাঁ তাই তো বেরোচ্ছে স্যার, তার মানে তিনেরটাও আমার ঠিক, 1 2 3 সব কটা সঠিক, অপশন নাম্বার বি করো, 1 2 3 সবকটি আমার সঠিক, দেখি ওকে, 1 2 3 সবকটি আমার সঠিক। নিয়ন্ত্রিত পরিস্থিতিতে ক্লোরিন গ্যাসের মধ্যে সোডিয়াম ধাতুর একটা ছোট টুকরো যোগ করলে তীব্র বিক্রিয়া ঘটে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। নিচের কোন বিবৃতিটি উৎপন্ন পদার্থের স্থায়িত্বের সেরা কারণ? আচ্ছা দেখি আমরা, সোডিয়াম এবং ক্লোরিন উভয়ই ডিলোকালাইজড ইলেকট্রন যুক্ত ধাতব জালক গঠন করে স্থায়িত্ব লাভ করে, একদমই নয়, কারণ ক্লোরিন এখানে মেটালই নয়। সোডিয়াম ক্লোরিনকে একটি ইলেকট্রন দান করে, যার ফলে বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি হয়, যা তীব্র স্থিরতড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে। এই তো স্যার পেয়ে গেলাম, অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার। সোডিয়াম একটা ইলেকট্রন দান করে Na+ ক্যাটায়নে চেঞ্জ হবে, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে গ্রহণ করবে কে? ক্লোরিন, কারণ ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকে, ও বেটা একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- চেঞ্জ হয়ে যাবে, তাহলে NaCl স্থির তড়িৎ বল দ্বারা যুক্ত হয়ে যৌগটাকে গঠন করবে, তাহলে এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো আয়নীয় যৌগ, কারণ এখানে ধাতু অধাতু দুটোরই এক্সিস্টেন্স আছে। অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার। চলো, ভর সংখ্যার সাপেক্ষে নিচের কোন বাক্যটি ভুল? এটি সর্বদা একটি পূর্ণ সংখ্যা হয়, ঠিক বাক্য। এটি পরমাণুতে থাকা মোট নিউক্লিয়ন সংখ্যা নির্দেশ করে। একটি মৌলের আইসোটোপগুলোর জন্য এটি ভিন্ন হতে পারে। এটি সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যার দ্বিগুণের সমান হয় না, না না না, ডি হবে না। কি করে হয়? কি করে হয়? 13 6 কার্বন, কি করে হয় পারমাণবিক সংখ্যার ডাবল? এটা সবসময় পসিবল থরি হয়, তার মানে ডি হবে না। এ বি সি তিনটেই হলো কারেক্ট, ভুল হচ্ছে গিয়ে অপশন নাম্বার ডিটা। চলো 19এরটা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ NaCO3 বা যেটাকে সোডিয়াম বাইকার্বনেট বলি, সঠিক ব্যবহার বা বৈশিষ্ট্য নয় আমার কোনটি? দেখে নি স্যার একবার আমরা, তাহলে তাহলে বলছে এটি একটি তীব্র অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়, বেকিং এর ক্ষেত্রে ইস্টের পরিপূরক উপাদান হিসেবে ব্যবহার করা হয়, নাকি অগ্নি নির্বাপক যন্ত্রে? সঠিক উত্তর, এটি একটি তীব্র অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, সঠিক উত্তর নিয়ে নেবে স্যার যে এটাকে কিন্তু আমরা একটা তীব্র অ্যাসিড হিসেবে ব্যবহার করি। ওকে, এই NaCO3 এটাকেই তো আমরা বলি না বেকিং সোডার পার্টটা, সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা। আচ্ছা, প্রদত্ত বিবৃতি দুটির সাপেক্ষে সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি 1, ধাতু অধাতু ইলেকট্রন ভাগাভাগি করে বিক্রিয়া করে, এদের মাঝে গঠিত বন্ধনটি সমযোজী হয়, একদম ভুল, তার দুটোই ভুল, দুটোই ভুল। ধাতু অধাতু ইলেকট্রন ভাগাভাগি করে না, ধাতু ইলেকট্রন দেয়, অধাতু সেটাকে গ্রহণ করে। ইলেকট্রন ভাগাভাগি হয় অধাতু অধাতুতে, তার মানে ধাতু অধাতু তড়িৎযোজী বন্ধন তৈরি করে, সমযোজী নয়। ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন দুটো অধাতু করে, তখন তারা সমযোজী বন্ধনটাকে তৈরি করে স্যার। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে আমার? দুটো বিবৃতি ভুল, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। 21, রাসায়নিক শিল্পে ব্লিচিং পাউডার প্রধানত কি হিসেবে কাজ করে? রাসায়নিক শিল্পে ব্লিচিং পাউডার মূলত কি হিসেবে কাজ করে দেখিনি আমরা এটা, সেটা হলো একটা জারক পদার্থ হিসেবে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 22এরটা, একজন ছাত্র একটি বিকারে বালি লবণ জল মিশিয়ে ভালোভাবে নাড়ালো, কিছু সময় পর সে কি দেখতে পাবে? যে বালি এবং লবণ দুটোই অদ্রবীভূত থেকে যায়, ফলে দুটো আলাদা স্তর তৈরি হয় না, না না না, জলের মধ্যে লবণটা মিশে যায়, জলের মধ্যে লবণটা মিশে যায়, এই যে অপশন নাম্বার ডি,
বালিটা ভারী হওয়ার জন্য জলের তলায় থিতিয়ে পড়বে, তার মানে প্রলম্বন, আর নুনটা জলের মধ্যে মিশে যাবে, দ্যাট মিনস সলিউশন। তাই অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। বালি নিচে থিতিয়ে পড়ে আর লবণটা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। 23টা দেখিনি, রোধকের শ্রেণীবদ্ধ সংযোগে কি অপরিবর্তিত থাকে? শ্রেণী মানে হলো সিরিজ, শ্রেণী সমবায়, তাই না? তাহলে কি অপরিবর্তিত থাকে দেখে নেব আমরা, সেটা হলো কি বিদ্যুৎ প্রবাহটা, অপশন নাম্বার সি। 24, নিচের কোনটি জৈব বর্জ্য নয়? খুব ইজি একটা প্রশ্ন করে ফেলেছি এখানে, নিচের কোনটি জৈব বর্জ্য নয়? স্যার সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হলো কি কাগজ, ফলের খোসা, রান্নার বর্জ্য প্রত্যেকটাই জৈব বর্জ্য। নয় কোনটা? প্লাস্টিক, অপশন নাম্বার ডি। বায়োডিগ্রেডেবল নয় এটা, তাই। 25, সমান মানের তিনটে ব্যাটারি সমান্তরাল ভাবে সংযুক্ত করা হয়েছে, সমগ্র সংযোগের ফলন বিদ্যুৎ ভোল্টেজ হবে। সমান মানের তিনটে ব্যাটারি সমান্তরাল ভাবে সংযুক্ত করা হয়েছে, তিনটে ব্যাটারি সমান্তরাল একে অপরের নিচে, সমগ্র সংযোগের ফলন বিদ্যুৎ ভোল্টেজটা কি হবে? তাহলে তিনটে ডিফারেন্ট একক ভোল্টেজের সমান হবে, কারণ তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাটারি তো, তাই না? একটা সার্কিটের মধ্যে একটা ব্যাটারি থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছে মানে একক ভোল্টেজের সমান হবে, অপশন নাম্বার সি। চলো, তাহলে আজকের সেশনের 25টা কোশ্চেন আমরা এখানেই এন্ড করলাম। তোমাদের মধ্যে যারা যারা পরবর্তী বছর অর্থাৎ 2027-এর এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ, এএনএম জিএনএম এর ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আমাদের TWS একাডেমি অ্যাপে। আর দেরি না করে একবার সেটাকে গিয়ে রিচেক করে নাও। এছাড়া রয়েছে এসএসসি, জিডি এবং এমটিএস প্রিপারেশন, যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থিওরি ফাউন্ডেশন ক্লাস পাচ্ছ, আর তার সাথে পেয়ে যাচ্ছ হলো কি মক টেস্টের ব্যাপারটাও। আর তার সাথে সাথে কিন্তু আমাদের হিন্দি স্যারও এখানে যুক্ত হয়েছেন তোমাদেরকে হিন্দিটাকে A to Z লেভেল করিয়ে দেওয়ার জন্য ভালো মতন করে। তো যাদের যাদের ইংলিশে সমস্যা বা ইংলিশে ভয় পাও, তারা এবার হিন্দিটাকে নিয়েও প্রিপারেশন করতে পারো সেম ব্যাচের মধ্যে, এটাও কিন্তু অলরেডি লঞ্চড। ওকে, আর বর্তমানে এই ব্যাচেস গুলো আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে লাইভ রয়েছে। নামগুলো বলে দেই: কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, এসএসসি জিডি এমটিএস ফাউন্ডেশন, গ্রাম পঞ্চায়েত ফাউন্ডেশন, WBPKP প্র্যাকটিস, এএনএম জিএনএম ফাউন্ডেশন, WBPKP ফাউন্ডেশন 2.0। ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি বা ব্যাচ সম্বন্ধে জানতে চাইলে বা অ্যাপ রিলেটেড কোনো কোয়েরি চাইলে স্ক্রিনের নিচে নাম্বারে দেওয়া কিন্তু একবার কল করে নিও। ঠিক আছে স্যার, এটা হলো আমাদের TWS একাডেমি অ্যাপ্লিকেশন, প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে এবং প্রত্যেকে গিয়ে ডাউনলোড করে নেবে একবার। এটা হলো টেলিগ্রাম চ্যানেল, জয়েন হতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন। আর এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি অ্যান্ড TWS স্মার্ট, এই তিনটে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা রিলেটেড ফ্রি ক্লাসেস, ফ্রি মক টেস্ট, সেই এক্সামের জন্য আমাদের কোনো পেইড ব্যাচ বা ক্লাসেস আসছে কিনা বা মক টেস্ট আসছে কিনা, তার A to Z ডিটেলস আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করিয়ে থাকবো এই তিনটে ইউটিউব চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং কতগুলো কার অ্যান্সার ঠিক হলো সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। ওকে, তাহলে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।